আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা রসায়নের চ্যাপ্টার 8 এর ওয়ান শট এমসিকিউ ক্লাসটা শেষ করব। 27টা এমসিকিউ এবং 3টা টাইপের মাধ্যমে। সো এই ক্লাসটা 2 টাইপের স্টুডেন্টদের জন্য খুবই ইফেক্টিভ হবে। যাদের হচ্ছে পুরোপুরি সবকিছু পড়া হয়ে গেছে, তো তুমি যদি এখন টাইপ ওয়াইজ রিভিশন করো, এই টাইপের মধ্যে আর কি কি আসতে পারে তোমার আর ইজি থেকে শুরু করে হার্ড সব টাইপের জিনিসগুলো খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। আর যাদের এমসিকিউতে একটু প্রিপারেশন খারাপ থাকে, যেটা আমাদের মিক্সড মেমরি হয় আর কি, সো তারা যদি টাইপটা করে যাও, দেখা গেছে টাইপটা করতে তোমার খুবই লিমিটেড টাইম লাগবে, কারণ এখানে সব পুরা বোর্ডের কোশ্চেনগুলোকে অনেক ছোট করে কম করে নিয়ে আসা হয়েছে, এবং এটার মধ্যে সব টাইপের এমসিকিউ তোমার আছে। তো তুমি প্র্যাকটিস করে গেলে তখন কনফিডেন্সটা অনেক বেশি বিল্ড আপ হবে, তখন তুমি মডেল টেস্টও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করলা, করার পরে দেখা গেছে তুমি এখান থেকে ম্যাক্সিমাম টাইপের এমসিকিউ তুমি ডিরেক্টলি কাউন্ট পাবা, প্লাস টাইপ পড়ে গেলে তুমি যে কোনো নতুন এমসিকিউ অ্যাপ্রোচ করতে পারবা। সো আমাদের যাদের ভালো প্রিপারেশন, তারা কনফিউশনগুলোকে ক্লিয়ার করার জন্য এটা করবো, আর যাদের প্রিপারেশন একটু খারাপ, তারা টাইপগুলো বুঝে পরবর্তীতে ভালো করার জন্য এই ক্লাসটা ভালোভাবে শেষ করব। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করি। সো আমাদের ফার্স্ট টাইপে দেখো, আমাদের এখানে আছে যে আমাদের অধ্যায়টা হচ্ছে রসায়ন ও শক্তি নিয়ে, মানে হাউ ক্যান রসায়ন থেকে আমরা কিভাবে এনার্জি পাই সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো প্রথমে আমাদের এখানে আছে রাসায়নিক শক্তি এবং ডেইলি এর কিছু টাইপের এমসিকিউ আমরা রাখছি শুরুর দিকে, যেগুলো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প্রথম দিকে আমাদের একটা ইয়ে আছে যে কোয়েশ্চেনটা হচ্ছে, এক নম্বর এমসিকিউতে বলছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, বিক্রিয়াটির ডেল এইচ এর মান কত? সো এইখানে এই ডেল এইচ এর তোমাদের বইতে 3 থেকে 4টার মতো রিয়েকশন আছে, এই 3 থেকে 4টা রিয়েকশন তোমার একটু মনে রাখা লাগবে, ডেল এইচ এর মানগুলো কত একটু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এই মানটা একটু মুখস্থ রাখা লাগবে ফর আমাদের এমসিকিউতে কমন পাওয়ার জন্য। সো আমাদের বইতে যেটা দেওয়া আছে আমি তোমাকে বলি, যে ক্যালসিয়াম যে কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেটটা কি হয়, বিয়োজিত হয়। এন্ড বিয়োজিত হওয়ার জন্য এখানে কি করা লাগে ভাইয়া, বিয়োজিত হওয়ার জন্য এখানে তাপ দেওয়া লাগে। কি দেওয়া লাগে? তাপ দেওয়া লাগে। অর্থাৎ সেখানে তোমার তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যদি তুমি ক্যালসিয়াম এটাকে হিট দেওয়া হয়। এখন এইখানে যে ক্যালসিয়াম অক্সাইডটা যে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এখানে তোমার ডেল এইচ এর মানটা কত হয়? ডেল এইচ এর মানটা হচ্ছে তোমার, ডেল এইচ এর মানটা হচ্ছে তোমার হচ্ছে 176.8 কিলো জুল। এটা তোমার বইতে দেওয়া আছে সুন্দরভাবে। ঠিক আছে, এন্ড এইটা দেওয়া আছে তোমার। সো এটা উপমুখী বিক্রিয়া হইতে পারে যখন আমরা বদ্ধপাত্রে দিব, সো আমরা এটা উপমুখী বিক্রিয়া হিসেবে ধরে নিব। হ্যাঁ, এখন এইটা তোমার বইয়ে দেওয়া আছে ডেল এইচ এমন 176.8 কিলো জুল পার মোল, মানে তুমি এটাকে যদি ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড পাইতে চাও, তাহলে তোমার এই পরিমাণ হিট দেওয়া লাগবে। সো আমরা জানি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা এই জন্য কি হয়, পজিটিভ হয়। এখন এখানে আবার বলছে উল্টা কথা, এখানে বলছে ক্যালসিয়াম মানে উল্টা, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে, তার মানে উল্টা প্রসেস, তাই না? সো এটা যদি সম্মুখমুখী বিক্রিয়া হয়, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন চিন্তা করো, সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তোমার তাপহারী, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া কি হবে ভাইয়া? তাপ উৎপত্তি হবে। ঠিক আছে, কারণ এটার সম্মুখমুখী বিক্রিয়াটা, এটার সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে কি, তাপ উৎপাদী, সরি, তাপ উৎপাদী না, সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপহারী। হ্যাঁ, ওকে, সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপহারী। সুতরাং পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা আছে, পশ্চাৎমুখী বিক্রিয়া, এটা হবে হচ্ছে আমাদের তাপ উৎপাদী, তাপ উৎপাদী। ওকে, আগে তোমার কি এখানে 176.8 কিলো জুল তাপ দিতা, এখন হচ্ছে তুমি তাপ পাবা, তাহলে এখানে ডেল এইচ এর মানটা নেগেটিভ না? সো ডেল এইচ এর মান নেগেটিভ হইলে তখন এখানে ডেল এইচ এর মানটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। অ্যান্সার কোনটা হবে ভাই? তো এখন সুতরাং এখানে তোমার ডেল এইচ এর মানটা যায় পাবা কত, ডেল এইচ এর মানটা পাবা -176.8 কিলো জুল। বোঝা গেছে? সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব। সো আমাদের বইতে এরকম 2-3টা রিয়েকশন আছে যেগুলো আমাদের জানা থাকা লাগবে। আমি যদি আরেকটা বলি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা, এই কয়েকটা রিয়েকশন তোমরা একটু মাথায় রাখবা, কারণ এগুলো পরীক্ষায় আসেই। সো এখান থেকে টু অ্যামোনিয়া তৈরি হয়, এখানে ডেল এইচ এর মানটা কত হয়? ডেল এইচ এর মানটা হচ্ছে আমাদের -92 কিলো জুল। হ্যাঁ, আবার এখানে যদি দেখো যে তোমার আরেকটা আছে অক্সিজেন, এমন আছে কত, নাইট্রোজেন, সরি অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে, এইখানে অক্সিজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে তোমার হচ্ছে এখান থেকে কি তৈরি করে, এখান থেকে হচ্ছে 2 নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াতে তোমার ডেল এইচ এর মানটা হচ্ছে -180, ডেল এইচ এর মানটা কত, -180 কিলো জুল। বোঝা গেছে? তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, এগুলো আমরা একটু খেয়াল রাখলে আমাদের আর সমস্যাটা হবে না। তো ডেল এইচ এর মানটা আমাদের মোটামুটি এখানে ডেল এইচ এর মানের জন্য আমি যদি বলি, সারা বইতে তুমি এই 3টা রিয়েকশন যদি পড়ে যাও হয়, তাহলে আর এখানে আটকানোর মতো কোনো কিছু নাই। ঠিক আছে, সো ডেল এইচ থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। সো আমরা এই কয়েকটা রিয়েকশন আমরা এই যে এখানে আমরা দেখলাম 2টা,
আর এখানে একটা, এই তিনটা রিঅ্যাকশন আমরা একটু মাথায় রাখবো, বুঝা গেছে? এই তিনটা রিঅ্যাকশন একটু মাথায় রাখবো। তারপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেনে বলছে যে একটি লোহার মধ্যে আয়রন পরমাণু একে অপরের সাথে কোন শক্তির মাধ্যমে যুক্ত, কম হবে না মানে কোন হবে আর কি, ঠিক আছে? সো কোন শক্তির মাধ্যমে যুক্ত থাকে? আন্তঃআণবিক শক্তি, বন্ধন শক্তি, যান্ত্রিক শক্তি, ক খ। সো এখানে লিটল লিটল এ বিট কনফিউশন আছে। কি কনফিউশন আমি যদি বলি, একটা যদি তুমি চিন্তা করো, একটা লোহার মধ্যে কে থাকে ভাই? আয়রন থাকে। ওকে, সো আয়রন নিজেদের মধ্যে কোন বন্ধনের মাধ্যমে কানেক্টেড থাকে? ধাতব বন্ধনের মাধ্যমে। কি বন্ধন? কারণ এগুলো ধাতুগুলো ধাতব বন্ধনের মাধ্যমে কানেক্টেড থাকে। সো বন্ধন শক্তি কখন হবে? বন্ধন শক্তি কখন হবে? যখন তোমার কি আয়নিক আর সমযোজী এবং যদি ধাতব বন্ধনে থাকে। কি কি বন্ধনে থাকতে পারে ভাই? আয়নিক, সমযোজী এবং ধাতব বন্ধনে থাকলে সেটা বন্ধন শক্তির মধ্যে পড়বে। আর আন্তঃআণবিক শক্তি মানে হচ্ছে অণুর মধ্যে। আন্তঃআণবিক শক্তি কিসের মধ্যে? অণুর মধ্যে কাজ করে। কিসের মধ্যে কাজ করে? অণুর মধ্যে কাজ করে। অণুর মধ্যে কাজ করে আন্তঃআণবিক শক্তি। এখন আমাকে বলো, আয়রন কি কোনো অণু? অবভিয়াসলি আয়রন কোনো অণু না, তাহলে এটা হবে না। আর আয়রনের মধ্যে ধাতব বন্ধন কাজ করতেছে। কোনটা কাজ করতেছে? ধাতব বন্ধন। তাহলে আমরা অ্যান্সার কি কোনটা দাগাবো? অবভিয়াসলি আমাদের কি হবে? ধাতব বন্ধন হবে। বুঝা গেছে? মানে ধাতব বন্ধন, এই জন্য আমরা বলবো এটাকে বন্ধন শক্তি। আর আন্তঃআণবিক শক্তি কখন বলবো? যেমন আমি যদি তোমার বলি পানির সাথে কিভাবে কানেক্টেড? যেহেতু পানি একটা অণুর সাথে অণু আন্তঃআণবিক শক্তিতে কানেক্টেড, ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল রাখবো আমরা। আশা করি এখান থেকে যদি আন্তঃআণবিক শক্তি দিয়ে কোশ্চেন আসে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তারপরে আমরা নেক্সটে যাই। আমাদের এখানে বলছে যে 1 জুল ইকুয়াল টু কত ক্যালোরি। সো জুল আর ক্যালোরির মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আমরা মোটামুটি জানি যে 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে কত? 4.2 জুল, তাই না? সো এখান থেকে যদি আমরা 1 জুল বের করি তাহলে 1/4.2 ইকুয়াল টু কত ভাইয়া? 1 জুল। আমরা কি করছি? 4.2 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 জুলের মানটা বের হয়ে গেছে না? বুঝতে পারছো? মানে 4.2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কত আছে? 1। তাহলে এখানে আমাদের কত আসবে? ক্যালকুলেট যদি আমরা করি, যদিও আমি এটা জানি বাট তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি আর কি। 1 বাই কত? 4.2। সো 0.24 ক্যালোরি ইকুয়াল টু কত? 1 জুল। ওকে, 0.24 ক্যালোরি। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের লাগবে, ঠিক আছে? পরীক্ষার জন্য কিন্তু লাগবে। আবার অনেকে যারা একটু বোঝো, এটা কিন্তু তোমার ইয়াতে দেওয়া আছে, ক্যালকুলেটর তো ইউজ করো। কেমিস্ট্রিতে অবভিয়াসলি ক্যালকুলেটর নিয়ে যাবা, এখানে সব আছে। সো ভুলে গেলে কোনো সমস্যা নেই, হ্যাঁ, ক্যালকুলেটরে সব কিছু করতে পারবা। কোন বিক্রিয়ায় বিক্রিয়ক সময়ের মূল অভ্যন্তরীণ শক্তি, মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 50 কিলোজুল পার মোল, এবং উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 20 কিলোজুল পার মোল হলে ডেল এইচ এর মান কত? সো উই নো ডেল এইচ ইকুয়াল টু, যদি অভ্যন্তরীণ শক্তি দিয়ে বলে তাহলে হবে E2 মাইনাস E1। E2 মাইনাস কত হবে ভাই? E1 হবে। সো এখানে বলছে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি, তো বিক্রিয়কেরটা কত? E1। বিক্রিয়কেরটা হচ্ছে E1, বিক্রিয়ক দিয়ে তো তোমার বিক্রিয়া শুরু হয়, এটা E1। আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি এটা হচ্ছে কতটুকু ভাইয়া? E2। সো আমরা এখানে করি। সো আমাদের 20 মাইনাস কত হবে? 30, সরি 20 মাইনাস এটা কত? 50। সো অ্যান্সার কত হবে ভাইয়া? -30। কত? -30। বুঝা গেছে? চুনের সংকেত কি? আচ্ছা, চুন। সো চুনের সংকেত কি হয়? এখানে অনেকগুলো আছে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নো, চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এখানে অনেকগুলো আছে, আমি এখানে সবগুলোই আছে তোমাদের জন্য লাগবে, কারণ অনেক সময় দেখবা যে এমসিকিউ এই জিনিসগুলো তোমার নিকনেম দিয়ে দেয়, বলে চুনা পাথর থেকে এটা তৈরি করো, চুন থেকে এটা তৈরি করো, চুনের পানি থেকে এটা তৈরি করো, বা এটা বানাও, বা চুনের পানির সাথে রিঅ্যাকশন করে। সো এগুলো যদি তুমি সংকেতগুলো না জানো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা, সিকিউ এমসিকিউ সব জায়গায় বিপদে পড়বা। সো এই কয়টা জিনিস আমি মাস্ট করবো যে তুমি এখান থেকে এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবা। ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন, ঠিক আছে? সো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। বা এটাকে আরেকটা জিনিস বলে, এটাকে বলে কুইক লাইম। এটাকে কি বলে? কুইক লাইম বলে, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো এটার জন্য। ক্যালসিয়াম কার্বনেটকে বলে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেটকে কি বলে ভাই? চুনাপাথর বলে, এটা আমরা মাথায় রাখবো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে ভাই কি বলে? এটাকে চুনের পানি বলে, এটাকে চুনের পানি বলে। এটা নিয়ে ডিটেলস আপাতত দরকার নেই আমাদের, সেটা অন্য সময় দেখবো। বাট আপাতত এটার জন্য আমাদের এই জিনিসগুলো একটু জানা থাকা লাগবে। চুনের পানি
এটা বা এটাকে বলে লাইম ওয়াটারও বলে, এটাকে কি বলে, লাইম ওয়াটার বলে। সো এই কয়টা জিনিস আমরা একটু মাথায় রাখবো আমাদের এমসিকিউতে একটু ভালো করার জন্য, ঠিক আছে। কোনটির দহনে কম তাপ উৎপন্ন হয়? সো দহন মানে কি ভাইয়া? দহন যদি আমরা বলি, সো দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তোমরা যারা চ্যাপ্টার 7 এর আমার ক্লাসটা করছো ওইখানে তো আমরা বলছিলাম যে দহন মানে অক্সিজেনের সাথে সবসময় বিক্রিয়া, এটা দহন বোঝায় এটা। সো এখানে একটু অপশনগুলো খেয়াল করি আমাদের। প্রথমে এখানে কি আছে ভাই? মিথেন আছে, ইথেন আছে, প্রোপেন আছে, বিউটেন আছে। এগুলা সব কি ভাইয়া? অ্যালকেন। এগুলা সব কি ভাইয়া? অ্যালকেন। সো অ্যালকেন যখন আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার সাথে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন হচ্ছে আমাদের দুইটা জিনিস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, পানি, এমন হচ্ছে তাপ। এই তিনটা জিনিস উৎপন্ন হয় অ্যালকেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বোঝা গেছে? তো এখন সবগুলা থেকেই তুমি তাপ শক্তি পাবা। এখন বলছে কোনটা থেকে তুমি কম তাপ শক্তি পাবা। এখন অ্যালকেনের যে কোনো তুমি এলিমেন্ট দাও, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ তৈরি করবে। তুমি যে CH4 দাও তাও পাবা। তারপরে তুমি ইথেন দিলা, প্রোপেন দিলা, বিউটেন দিলা, যেটাই দাও তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ পাবা। এখন আমার কথা হচ্ছে যে ধরো এইখানে আমাকে বলো CH4 এর মধ্যে বন্ধন বেশি না এটার মধ্যে বন্ধন বেশি, নাকি এটার মধ্যে বন্ধন বেশি, নাকি এটার মধ্যে বন্ধন বেশি? সবচেয়ে বেশি বন্ধন এটার মধ্যে, 4 নাম্বারটা। সো বন্ধন বেশি হলে তুমি যদি ওটাকে ভাঙো বেশি এনার্জি পাবা না, তাই তো? ওটা থেকে কি বেশি এনার্জি পাবা না? আর যেটার মধ্যে বন্ধন কম ওটা থেকে কম এনার্জি পাবা না, মানে কম শক্তি বা কম তাপ শক্তি পাবা। তাহলে যেহেতু CH4 এর মধ্যে তোমার সবচেয়ে কম বন্ধন আছে, তাহলে CH4 থেকে তুমি কম শক্তি পাবা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা মনে রাখতে পারি যে কার্বন সংখ্যা কম হলে আমাদের কি হয়? শক্তি কম হয়। শক্তি কার্বন সংখ্যা কম হলে আমাদের কি হয়ে যায়? শক্তি কম পাওয়া যায়। এটা আমরা মাথায় রাখবো এখানে, ঠিক আছে। আর এই বিক্রিয়া কিন্তু তোমাদের চ্যাপ্টার 11 জীবাশ্মতে কিন্তু লাগবে, ঠিক আছে। সো মোটামুটি বলতে পারো যে এটা অনেকটা কম্বিনেশন অফ 8 এন্ড 11, 8 নাম্বার এবং 11 নাম্বার একটা কম্বিনেশন। ওকে, তো আমরা নেক্সটে যাই। আমাদের 7 নম্বর এমসিকিউতে আছে যে ডেল এইচ এর মান নির্ণয় করা। ওকে, ডেল এইচ এর মান নির্ণয় করা তোমরা অলরেডি সিকিউতে করবা, এখানেও করবা। সো এটা যাতে ভুল না হয়, এখান থেকে এমসিকিউ সিকিউ তো পাবাই, যে কোনো একটা পাবাই। সো এখানে আমাকে বলছে ডেল এইচ এর মানটা নির্ণয় করতে। ওকে, সো ডেল এইচ এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে বিক্রিয়াটাকে ভাঙতে হবে। তো আমরা বিক্রিয়াটাকে ভাঙি। 2 হাইড্রোজেন, প্রথমে আমরা দেখব বিক্রিয়াটা সমতাকরণ করা আছে কিনা, নাকি সমতাকরণ করা না থাকলে কিন্তু কাহিনী অন্যরকম হবে। আগে সমতাকরণ করে নিতে হবে। মনে রাখবা যত প্রকার হিসাব নিকাশ আছে সবগুলোর আগে সমতাকরণ করতে হয়। তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড আছে, হ্যাঁ, হাইড্রোজেন হাইড্রোজেন একটা বন্ড তৈরি করছে। আর কয়টা বন্ড আছে? এবং দুইটা। অক্সিজেন অক্সিজেনের সাথে বন্ড তৈরি করছে, কয়টা ভাইয়া? একটা বন্ড তৈরি করছে। আর সমতাকরণ করা কিন্তু আছে, এটা কিন্তু অলরেডি চেক করা হয়ে গেছে। এখানে হাইড্রোজেন 4টা, এখানে হাইড্রোজেন 4টা, এখানে দুইটা, এখানেও দুইটা। সো এখানে দেখো অক্সিজেন হাইড্রোজেনের সাথে একটা বন্ডিং এ আছে, হাইড্রোজেনের সাথে দুই দিক থেকে বন্ডিং আছে, এরকম কয়টা আছে? দুইটা। তাহলে প্রথমে আমরা এদিক বরাবর বন্ডগুলো বের করি। তাহলে 2 ইনটু হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং এর মান হচ্ছে কত ভাইয়া? 435। কত ভাইয়া? 435। ওকে, অক্সিজেন অক্সিজেন বন্ডিং এর মান হচ্ছে কত ভাইয়া? 498। তাহলে অবভিয়াসলি আমরা এই দুইটাকে যোগ করব। ওকে, আর এখানে কত আছে আমাদের? OH বন্ড আছে কয়টা? এখানে একটা আর একটা, দুইটা। বাহিরে আবার কত আছে? 2। এগুলা খেয়াল রাখতে হবে। এখানে OH কয়টা আছে? OH এর একটা বন্ড, এই যে OH এর একটা বন্ধন, এই OH এর আরেকটা বন্ধন। কয়টা বন্ধন হলো ভাই? দুইটা বন্ধন হইছে। দুইটা বন্ধনের সাথে আরো মানে ডাবল, মানে এরকম দুইটা বন্ধন কয়বার আছে? দুইবার আছে। তাহলে কয়টা হলো? 4টা। তাহলে 4 ইনটু OH এর বন্ডিং এর মান কত? OH এর বন্ডিং এর মান হচ্ছে তোমার 464। ওকে, তাহলে এখান থেকে টোটাল কত বের হয় দেখি তো আমরা। এখান থেকে টোটাল বের হচ্ছে 4 ইনটু 464। তাহলে আমাদের বের হচ্ছে 1800 কত বের হচ্ছে? 1856 কিলোজুল। আর এখান থেকে কত বের হচ্ছে আমরা? যে 200 ইনটু 435 প্লাস 498, এখান থেকে বের হচ্ছে যেটা যে 1368 কিলোজুল। এখন বলো ভাইয়া এটাকে বলা হচ্ছে তোমার বিক্রিয়কের বন্ধন শক্তি B1, বন্ড এনার্জি। 1 কেন দিছি? বিক্রিয়ক থেকে তোমার বিক্রিয়া শুরু, এইজন্য B1। আর এটা হচ্ছে কত? B2। এখন উই নো, আমরা কি জানি? উই নো যে আমরা ডেল এইচ এর মানটা হচ্ছে তোমার, আগেরটা পড়ছি E2 মাইনাস E1, আর এটা হয় B1 মাইনাস কত? B2। কেন হয় সেটা ডিটেলসে বলার মতো
আমাদের এখন না, এটা নিয়ে তাহলে ডিটেলসে ক্লাসই নেওয়া লাগবে, ঠিক আছে, কেন অভ্যন্তরীণ শক্তি আর তোমার বন্ধন শক্তিটা উল্টা হয়। বাট আমরা মনে রাখবো যে আমাদের ডেলিচের মানটা যদি অভ্যন্তরীণ শক্তি থাকে তাহলে E2 মাইনাস E1, আর যদি আমাদের বন্ড এনার্জি থাকে তাহলে B1 মাইনাস B2। তাহলে আমরা বিয়োগ করে দেখি কত আসে। 1368 মাইনাস 1856, তাহলে মাইনাস কত আসছে, মাইনাস 488 কিলো জুল। এটা বুঝা গেছে। নিচের কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? বন্ধন শক্তি থেকে কিন্তু তোমাদের বইতে মোটামুটি অনেকগুলো বন্ধন শক্তির মান দেওয়া আছে। এখন ভাই এতগুলা কিভাবে মনে রাখবো? সবগুলা থেকে আসলে কোশ্চেন আসেও না, জাস্ট কয়েকটা 4 5 6টা থেকে বারবার কোশ্চেন আসে, ওই 4 5 6টা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর এখানে কোনগুলো ইম্পর্টেন্ট তো আমি বলে দিব। তো অ্যাটলিস্ট দেখো যে তুমি একটা চার্টের অনেক কিছু নাও জানতে পারো, সেটা সমস্যা না, কিন্তু এটা অ্যাটলিস্ট জানা উচিত কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট, ঠিক আছে। সো এই কোনটা বড় কোনটা ছোট এগুলো একটু জানা থাকা লাগবে, তাইলে দেখা গেছে ওখান থেকে তুমি ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। হয়তো বা তোমার ওইখান থেকে কোশ্চেন না করে বললো কোনটা সবচেয়ে এখানে বন্ধ শক্তি বেশি কোনটার কম। তো এই জন্য বড় ছোটটা অ্যাটলিস্ট জেনে রাখলে তুমি একটা, তোমার 90% চান্স আছে তুমি এখান থেকে কমন পেয়ে যাবে, যে কোনো তোমার ছক হইতে পারে, বড় ছোট একটু মনে রাখলে তুমি একটা সুবিধা পাবা। তো বলছে নিচের কোনটির বন্ধ শক্তি সর্বাধিক? মনে রাখবা নাইট্রোজেনের বন্ধ শক্তি হচ্ছে সর্বাধিক, ঠিক আছে। নাইট্রোজেন নিজেদের মধ্যে কি 3টা বন্ডিং এর মাধ্যমে কানেক্টেড থাকে, এবং এটা হচ্ছে প্রায় 946 কিলো জুল পার মোল, ঠিক আছে। মানে পার মোলে এত জুল তোমার শক্তি পাওয়া যায়, এটাই সবচেয়ে সর্বাধিক, ঠিক আছে। নাইট্রোজেনটা একটু মনে রাখবো। আর ক্লোরিনেরটা একটু মনে রাখবো, ক্লোরিনটা কয়েকটা বোর্ডে আসছে, যে ক্লোরিন নিজেদের মধ্যে যে বন্ডিং এ থাকে এটার মধ্যে 244 কিলো জুল পার বোল্ডের মতো কাজ করে, কিলো জুল পার মোলের মতো কাজ করে, ঠিক আছে এটা। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেরটা একটু মনে রাখতে পারি, এটা হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটা কত, এটা ছিল তোমার 344 কিলো জুল পার মোল, ঠিক আছে। এই কয়েকটা জিনিস যদি মনে রাখি আশা করি হয়ে যাবে, বাট এটা রিস্ক তো একটু থাকবেই। সো আশেপাশে কয়েকটা একটু মাথায় রাখতে হবে, বাট এই কয়েকটার প্রতি তুমি একটু বেশি ফোকাস করবে, কারণ এগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড থাকলে সেটা হচ্ছে 498 কিলো জুল পার মোল। এই কয়েকটা জিনিস যদি আমরা একটু মাথায় রাখি সেপারেট সেপারেট ভাবে, তাহলে আশা করি আমাদের পরীক্ষায় ভালো একটা অ্যাপ্রোচ করতে পারবো। আর কারো যদি কোনোটা মনে রাখতে ইচ্ছা না করে তাহলে অ্যাটলিস্ট নাইট্রোজেনটা মনে রাখো, অ্যাটলিস্ট নাইট্রোজেনটা মনে রাখলে এখান থেকে তুমি কমনটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কোনটা ভাইয়া? নাইট্রোজেন। ওকে, তারপর এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন রাখছি আমরা, এগুলো বইয়ের জন্য, বই অনেক জ্ঞানমূলক কোশ্চেন আছে, বাট আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে ডিরেক্টলি কমন পেয়ে যাবা। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কি কত টন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? সো এটা 21.34 বিলিয়ন, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, 21.34 বিলিয়ন। ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? ফটোকেমিক্যাল, ফটো মানে কি ভাইয়া? ফটো মানে হচ্ছে আলো, মানে আলো হচ্ছে স্মোক তৈরি করে। আলো কি তৈরি করে? স্মোক। স্মোক মানে কি? দুইটা জিনিস থেকে আসছে ভাই, স্মোক আর হচ্ছে ফগ, এই দুইটার কম্বিনেশন হচ্ছে কি স্মোক। স্মোক মানে হচ্ছে ধোঁয়া, আর ফগ মানে হচ্ছে কুয়াশা। মানে ওটা এমন একটা ধোঁয়া যেটা অনেকটা কুয়াশার মতো, মানে এমনই ডিপথ, ধোঁয়াটা এত বেশি ডেপথ যে ওটা দেখতে অনেকটা কিসের মতো, কুয়াশার মতো। সো এই দুইটার কম্বিনেশনকে আমরা বলি স্মোক। কি বলি আমরা? স্মোক বলি। সো এখন স্মোক কে কে তৈরি করে? স্মোক তৈরি করে হচ্ছে আলোর উপস্থিতিতে। সেটা তোমার কয়েকটা জিনিস আছে যেগুলো আলো ওটার সাথে বিক্রিয়া করে, মানে আলো ওই এলিমেন্টস গুলোর সাথে বিক্রিয়া করে, মানে আলো হচ্ছে শক্তির সোর্স হিসাবে ওদেরকে বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, এন্ড ওরা হচ্ছে তোমার কি তৈরি করে? এই স্মোক তৈরি করে। এর মধ্যে আছে কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, আর বিশেষ করে আরো কিছু তোমার এলিমেন্টস থাকতে পারে, তার মধ্যে মিথেন অন্যতম। সো এই কয়েকটা জিনিস আমাদের কি তৈরি করে? স্মোক তৈরি করে। কয়েকটা জিনিস আমাদের কি করে? স্মোক তৈরি করে। আমরা একটু মাথায় রাখবো এগুলা, বুঝা গেছে। এটা বোর্ডে আসা ম্যাথ, এটাও কিন্তু বোর্ডে আসা। তো আমাদের পরবর্তী কোশ্চেনে বলছে যে বৈশ্বিক উষ্ণায়নে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? উষ্ণায়ন মানে কি? গ্লোবাল ওয়ার্মিং যেটা বলে, মানে টেম্পারেচার বাড়া। সো আমরা জানি এখানে অনেকগুলো এলিমেন্টসই, তোমার মিথেনও কিন্তু টেম্পারেচার ধরে রাখে, কার্বন ডাইঅক্সাইডও টেম্পারেচার ধরে রাখে, কিন্তু কথা হচ্ছে কোনটার পরিমাণটা বেশি। কার্বন ডাইঅক্সাইড কিন্তু তোমার সবচেয়ে বেশি তোমার তাপ ধরে রাখে, কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু বাকিগুলোর তুলনায় অনেক বেশি, এবং কার্বন ডাইঅক্সাইডের যেহেতু তোমার ভর বেশি, এরা হচ্ছে তোমার নিচের দিকে বেশি অবস্থান করে, আর ওরা হচ্ছে তাপটাকে ধরে রাখে এবং পৃথিবীটাকে আরো উষ্ণ করতে থাকে। সো এটা তো আমরা ছোটবেলায় পড়ে আসছি, এটা আসলে নতুন কোনো কিছু না, যে বৈশ্বিক উষ্ণায়নে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। আর গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রেও সিমিলার, কার্বন ডাইঅক্সাইড। ওই গ্রিন হাউস গ্যাসের কারণেই তো তোমার বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ভাই? এটা মিথেন। এটা ছোটবেলার পোর্শন, এটা প্রায় 80% মিথেন থাকে। কত পার্সেন্ট? 80% মিথেন থাকে।
এই কয়েকটা জিনিস আমাদের এখানের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে আসি এই অধ্যায়ের মেইন টপিক, যেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আমাদের অধ্যায়ের নাম ছিল রসায়ন ও শক্তি, মানে রসায়ন থেকে কিভাবে শক্তি পাও, তার প্রসেসই হচ্ছে এটার মধ্যে। এই জিনিসটা ভালো, এটাও সমরাই আমরা মোটামুটি হচ্ছে তোমার ইয়ার জন্য প্রিপারেশন নেই, সিকিউর জন্য। সো ওইটা করতে পারলে বাকিটা আমি তোমাদের ইজিলি এখান থেকে বুঝাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে আমাদের দুই প্রকার আমরা জানি, একটা তড়িৎ বিশ্লেষক কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। আচ্ছা, এখানে যেটা বলছে 13 নম্বর কোশ্চেনে কোনটি ইলেকট্রনীয় পরিবাহী। সো আমরা যদি বলি, দেখো ভাই, পরিবাহী হচ্ছে দুই প্রকার। পরিবাহী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রনীয়, মানে ওটার মধ্যে ইলেকট্রন দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। এই দুইটা তোমরা একটু পার্থক্য করবা, কারণ এটা এমসিকিউর জন্য তোমার লাগবেই। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে যে পরিবাহী হচ্ছে দুই প্রকার, একটা ইলেকট্রনের মাধ্যমে পরিবাহিত হয়, ইলেকট্রনের মাধ্যমে পরিবাহিত হয় কারণ যত প্রকার আছে ধাতু, যত প্রকার ধাতু দেখবা সবগুলা, যত প্রকার ধাতু দেখবা সবগুলা, ওইগুলা মোটামুটি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। ওকে, ধাতু আছে, তারপরে আমরা গ্রাফাইটের কথা বলতে পারি, গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা কম্বিনেশন। আর তড়িৎ বিশ্লেষকগুলো কেমন হয়, ওরা হচ্ছে দ্রবণ, ওরা মেনলি কি, ওরা হচ্ছে মেনলি দ্রবণ। ঠিক আছে, ওরা একটা মেনলি দ্রবণ তৈরি করে, এমন আয়নের মাধ্যমে কি করে ভাই, আয়নের মাধ্যমে হচ্ছে ওরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, আর ওরা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। ওখানে আয়নটা হচ্ছে তোমার মেন ক্যারি করে আর কি, বুঝা গেছে? সো আমরা যদি এখানে মনে রাখি কোনটি ইলেকট্রনীয় পরিবাহী, এইটা অনেক বোর্ডে আসছে, সামনেও আসবে। দেখো ফসফরাস না, সালফার, ক্লোরিন সবগুলা কি, এখানে সবগুলা কি অধাতু না। সো এগুলো আসলে করে না, আমাদের করে শুধুমাত্র কি গ্রাফাইট। সো গ্রাফাইট কি করে আমাদের ভাই, গ্রাফাইট হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, এটা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে পরিবহন ঘটাইতে পারে। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক। এখন আসলে তড়িৎ বিশ্লেষক হচ্ছে দুই প্রকার। আমরা যদি বলি তড়িৎ বিশ্লেষক হচ্ছে কত প্রকার, একটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে ভাই তীব্র, একটা হচ্ছে আমাদের মৃদু। মৃদুর মধ্যে হচ্ছে কি, তীব্র মানে যারা বেশি আয়নিত হবে, মৃদু মানে কম আয়নিত হবে। তাহলে মৃদু কারা, দুইটা উদাহরণ মাথায় রাখলে তোমার হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড আর ইথানিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড আর ইথানিক অ্যাসিড, এই দুইটা মাথায় রাখলে আমাদের হয়ে যাবে, এই দুইটা মাথায় রাখলে আমার হয়ে যাবে। কারণ কোশ্চেন থাকে কি, হয় তোমার চাবে হচ্ছে যে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষক বা কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষক, তো তুমি দুইটা এলিমিনেট করতে পারলে একটা অ্যান্সার তোমার এমনি মাথায় চলে আসবে। সো আমি মৃদুটা মনে রাখতে পারি, আর এভাবে তো আমি তো সাজেস্ট করবো সবগুলোই মনে রাখার জন্য। বাট তোমার কাছে যদি এনাফ টাইম না থাকে বা, তাহলে তুমি অ্যাটলিস্ট এটা মনে রাখতে পারো যে পানি এবং মানে হলো পানি এবং হচ্ছে ইথানিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক। কারণ পানি কিন্তু, এটা তোমরা জানো যে পানি কিন্তু দ্রবণে অত বেশি বিয়োজিত হয় না, আবার ইথানিক অ্যাসিডটাও কি দ্রবণে বেশি বিয়োজিত হয় না, মাত্র 4% লাইক এরকম বিয়োজিত হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো তীব্র যদি অ্যাসিডের কথা বলি, তাহলে ভাই কোনটা হবে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড কোনটা হবে? আচ্ছা, তীব্র অ্যাসিডের মধ্যে আমরা তীব্র অ্যাসিড না, তীব্র বিশ্লেষণের মধ্যে কোনগুলো হবে, যত প্রকার তীব্র অ্যাসিড আছে, যেমন আমরা যদি বলি ভাই HCl, H2SO4, এগুলো তীব্র অ্যাসিড। তারপরে আমরা যদি বলি যত প্রকার তোমার লবণ আছে আয়নিক, মানে যত প্রকার আয়নিক যৌগ যেগুলো আছে সবগুলোই তোমার তীব্র তড়িৎ মানে হলো বিশ্লেষক। ঠিক আছে, এগুলো সবই তোমার কি তীব্র তড়িৎ বিশ্লেষক। ঠিক আছে, এগুলো সবই তোমার কি, সবই হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষক। আরেকটা উদাহরণ এখানে ইম্পর্টেন্ট লিখে দিই, নাইট্রিক অ্যাসিড। সো এগুলো সবই কি তীব্র তড়িৎ বিশ্লেষক। সো যে কোনো একটা মনে রাখলেই তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। মানে এটা মনে রাখবা যারা হচ্ছে দ্রবণে দ্রবীভূত হতে পারে, কারা পারে, লাইক যারা তীব্র অ্যাসিড, তারপরে তীব্র ক্ষার, ঠিক আছে, এই জিনিসগুলা। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এই জিনিসগুলা। তারপরে আমরা বলতে পারি আয়নিক যৌগ যেগুলো পানিতে দ্রবীভূত হয়, তারা সবাই তীব্র তড়িৎ বিশ্লেষক। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই, মৃদু তড়িৎ বিশ্লেষক অবভিয়াসলি কোনটা হবে, পানি হবে। এটা অনেকবার আসছে কিন্তু পরীক্ষায়। আমরা পরে যাই, আমাদের বলছে যে কোনটি আগে বিজারিত হবে। ওকে, তাহলে আমাদের সক্রিয় সিরিজ জানা থাকা লাগবে, সক্রিয় সিরিজ, ধাতুর সক্রিয় সিরিজ জানা থাকা লাগবে। এই সিরিজটা নিয়ে যদি তুমি একটু ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমার অনেক বিক্রিয়ায় তোমার অনেক বেশি হেল্প করবে। সো এটা সিরিজটা ছিল, ধাতুরটা লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার, তারপর হচ্ছে কি তোমার সিলভার, তারপর হচ্ছে গোল্ড। এই কয়েকটা জিনিস আছে আমাদের, আয়নগুলো দিয়ে নিই একটু। সো এগুলো ধাতু সক্রিয়তা সিরিজ। ভাই এটার কাজ কি তাইলে, সক্রিয়তাটাকে ডিটারমাইন করা। সক্রিয় ডিটারমাইন করলে কি হয়, সক্রিয় ডিটারমাইন করলে তুমি বুঝতে পারবা এই ধাতুটা
কি বিক্রিয়া করবে নাকি চার্জ মুক্ত হবে, এটা বুঝলে তাহলে তোমার জন্য বিক্রিয়া করাটা অনেক বেশি সুবিধাজনক না? এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সো আমি যদি এখানে ধরো বলি, আমি যদি বলি এখানে যে তোমার এখানে আছে কি লিথিয়াম। হ্যাঁ, সো ধাতু সক্রিয়তাশীল, সক্রিয়তা মানে কি? সক্রিয়তা মানে যদি আমরা বলি সক্রিয়তা হলো বিক্রিয়া করার প্রবণতা, বিক্রিয়া করার প্রবণতা মনে রাখার জন্য। ঠিক আছে, মানে যার সক্রিয়তা বেশি ও বেশি মানে তোমাদের মধ্যে ধরো কারে বেশি অ্যাক্টিভ বলবা, যে বেশি পড়াশোনা করে, তাই না? সো ও কেন অ্যাক্টিভ? ও বেশি কাজ করে। সো এজ এন মৌল হিসেবে ওর কাজটা কি? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা, তাই না? এটাই তো তার মেইন কাজ। সো এটাই, ও কাজটা যদি বেশি করতে চায় তার মানে ওইটা বেশি সক্রিয়। ওকে, এখন দেখো, বুঝছো? এখন তাহলে উপরে যারা আছে ওরা হচ্ছে তোমার বিক্রিয়া অংশগ্রহণ করতে চাবে, বিক্রিয়া অংশগ্রহণ করতে যদি করে তাহলে কি ওরা আইনিত থাকবে? বিক্রিয়া অংশগ্রহণ করলে ওরা আইনিত থাকে। আর নিচে যারা আছে তারা হচ্ছে তোমার বিক্রিয়া অংশগ্রহণ করবে না, বরং চার্জ মুক্ত হওয়ার প্রবণতা থাকবে। ওরা থাকবে স্থিতিশীল থাকার ট্রাই করবে, ওরা বিক্রিয়া অংশগ্রহণ করবে না, মানে ওরা আয়নিত থাকবে না। তার মানে উপরে যারা আছে ওরা আয়নিত থাকার ট্রাই করবে, নিচে যারা আছে তারা হচ্ছে চার্জ মুক্ত হওয়ার ট্রাই করবে। সো এইগুলার সবগুলোর মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে না বলো? সবাই কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে, সো ইলেকট্রনের যেহেতু ঘাটতি আছে ও চাবে ইলেকট্রন গ্রহণ করতে। এখন বলছে কোনটি আগে বিজারিত হবে? বিজারিত হওয়া মানে হচ্ছে গ্রহণ করবে। কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এখন ইলেকট্রন কোনটা গ্রহণ করবে? যারা নিচের দিকে আছে, কারণ উপর দিকে যারা আছে তারা তারা তো চাইবে কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে, আয়নিত থাকতে। বাট নিচে যারা আছে ওরা চাইবে কি ইলেকট্রনগুলোকে গ্রহণ করে মুক্ত হইতে। সো নিচে কোনগুলো আছে? এখানে সবগুলোর মধ্যে কে সবার নিচে বলো তো? অবভিয়াসলি কপার সবার নিচে। চেক করো তো এখানে। আর ম্যাগনেসিয়ামও তোমার মোটা উপরে, জিঙ্ক উপরে, সবগুলাই। তাহলে কপার হচ্ছে সবচেয়ে নিচে, তাহলে কোনটা হবে? অবভিয়াসলি ভাইয়া নিচে কোনটি আগে বিজারিত হবে? বিজারিত হয়ে কি করবে? বিজারিত হয়ে ও হচ্ছে তোমার এই যে ধরো কপার 2+ আছে না, ও হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সলিডে কনভার্ট হয়ে ও হচ্ছে চার্জ মুক্ত হয়ে যাবে। বোঝা গেছে? ও কি হয়ে যাবে? চার্জ মুক্ত হয়ে যাবে। প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয় কোনটা? সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যান্ডিডেট কে কে থাকে জানো? একটা হচ্ছে সোডিয়াম থাকে, ক্লোরিন আয়ন থাকে, হাইড্রোজেন থাকে, আর হচ্ছে OH মাইনাস থাকে। সো উই নো যে আমাদের এই দুইটার মধ্যে হাইড্রোজেন হচ্ছে চার্জমুক্ত হয়ে H2 গঠন করে, আর ক্লোরিন হচ্ছে এখানকার মধ্যে চার্জমুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে। ঠিক আছে, এটা যারা আমরা পড়ছি, বললাম সিকিউর জন্য পড়া হলে তোমার এমসিকিউর জন্য পড়াটা হয়ে যাবে। তো হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস তৈরি করে। ঠিক আছে, এটা এটা যদি প্লাটিনাম ইউজ করি, প্লাটিনাম যদি ইউজ করি তাহলে কি হবে? হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, জলীয় দ্রবণে বিশ্লেষণে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হচ্ছে কি ক্লোরিন গ্যাস। সোডিয়াম কিন্তু চার্জমুক্ত হয় না। কেন ভাই সোডিয়াম চার্জমুক্ত হয় না? সোডিয়াম আর হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন নিচে অবস্থান করতেছে না, নিচে অবস্থান করলে কি হবে? ও আগে চার্জমুক্ত হবে। এই জন্য হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, এখানে সোডিয়াম হয় না, তো সোডিয়ামটা হয় না। বাট যদি যদি পারদ ইউজ করে, পারদ যদি ব্যবহার করো, ব্যবহার করলে সোডিয়াম চার্জ মুক্ত হয়ে সোডিয়াম উৎপন্ন করবে। ঠিক আছে, কি হবে? চার্জ মুক্ত হয়ে সোডিয়াম উৎপন্ন করবে। তো আমরা এই জিনিসটাকে একটু আলাদাভাবে লিখি যে এই পার্টটা আলাদা। ওকে, সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। সো এখানে অ্যান্সার কোনটা হবে ভাই? 1 আর 2। অবভিয়াসলি কোনটা হবে? ক নাম্বার। বুঝা গেছে? তো আমরা নেক্সটে যাই। আমাকে এখানে বলছে যে ক্যাথোডে কোনটি আগে বিজারিত হবে ভাইয়া? সিমিলারলি বিজারিত হবে, ক্যাথোডে যায়। বিজারিত হয়ে কি হবে? বিজারিত হয়ে চার্জ মুক্ত হবে। কি হবে? চার্জ মুক্ত হবে। কোনটা? যেটা নিচে আছে। কোথায় আছে? নিচে। নিচে কোনটা আছে ভাই? দেখো সবার নিচে সিলভার আছে। তোমরা যারা এটা পড়ছো, এটা যারা সক্রিয় শিষ্টা জানো, তারা সিলভার কোথায় আছে? সবার নিচে। দেখো সবার নিচে আছে কোনটা? সবার নিচে আছে দেখো সিলভার, সিলভার সবার নিচে। হ্যাঁ, তো কোনটা হবে ভাই? অবভিয়াসলি সিলভার হবে। এখন কথা হচ্ছে এটা মুখস্থ করবে কিভাবে? যারা মুখস্থ করো নাই, যারা পারো তত ভালো, অনেক টেকনিতে মুখস্থ করা যায়। কেউ ছন্দ দিয়ে মুখস্থ করে, কেউ এমনি এমনি মুখস্থ করে। ঠিক আছে, যেভাবে পারো এটা শেষ করে নিবা। আমি এখানে এত টেকনিক দেখাতে গেলে তোমার ক্লাস অনেক বেশি লং হয়ে যাবে। সো এখানে তাহলে চার্জ মুক্ত হবে। আমি তোমাদের বেসিক্সটা বুঝাচ্ছি যাতে তুমি সহজে যে কোনো কোয়েশ্চেন তুমি অ্যাপ্রোচ করতে পারো। তো এখানে তোমার বলছে যে বিজারিত হয়ে চার্জ মুক্ত হবে, তাহলে অবভিয়াসলি সিলভার।
কারণ সিলভারটা নিচে অবস্থান করতেছে। তাহলে সিলভার কি করবে ভাইয়া, বিজারিত হবে, তার মানে ও ইলেকট্রন গ্রহণ করে ও সিলভারে কনভার্ট হবে। ওকে, তড়িৎ বিশ্লেষণ কোথায় ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণ ওই যে তুমি বাইরে থেকে ইলেকট্রিসিটি দিয়ে তুমি রাসায়নিক বিক্রিয়া ঘটাবা। সো ধাতু নিষ্কাশনে, ধাতু নিষ্কাশন মানে আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ ইউজ করি। তোমরা যারা চ্যাপ্টার 10 অধ্যায়টা পড়ছো তারা এখান থেকে একবার ডিটেলসে আছে। ধাতু বিশুদ্ধকরণ করা, আকরিক থেকে যে তুমি ধাতুটা পাইছো ওটার মধ্যে আবার বিশুদ্ধকরণ করা লাগে না, কারণ ওটার মধ্যে তোমার বিভিন্ন হচ্ছে অন্যান্য উপাদান থাকতে পারে, অবভিয়াসলি থাকে। সো ওইগুলাকে বিশুদ্ধ করার জন্য তোমার তড়িৎ বিশ্লেষণটাকে ইউজ করা হয়। ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং মানে কি, যে তুমি একটা ধাতুর উপর মানে অধিক সক্রিয় ধাতুর উপর কম কম সক্রিয় ধাতুর উপর দিয়ে দিয়ে প্রলেপ দিছো, যাতে কি হয় ওইটা বিক্রিয়া করে নষ্ট না হয়ে যায়। বোঝা গেছে? যে অধিক সক্রিয়টা কি করে, সক্রিয় মানে কি, ও আশেপাশে দেখা গেছে যে অক্সিজেন বা পানির সাথে বিক্রিয়া করে ক্ষয় হয়ে যাবে। যেমন সাপোজ লোহার কথা বললাম, লোহা কি করে, যে ধরো যে লোহা হচ্ছে অক্সিজেন বা আশেপাশে পানি, অক্সিজেন আর পানি তো অভাব নেই বায়ুর মধ্যে, ওটার সাথে বিক্রিয়া করে তোমার কি হয়ে যায়, লোহা ক্ষয় হয়ে যায়, মরিচা পড়ে, আমরা জানি এটা। সো ওটাকে প্রোটেক্ট করার জন্য লোহার থেকে কম সক্রিয় দিতে হবে, কারণ লোহা বেশি সক্রিয় বিক্রিয়া করবে, বাট লোহার উপর যদি আমি কম সক্রিয় একটা প্রলেপ দিয়ে দিই, সাপোজ সিলভার কিন্তু কম সক্রিয়, সিলভারের প্রলেপ দিয়ে দিলাম, তাহলে সিলভার আর বিক্রিয়া করবে না, ফলে লোহা এমনিও বিক্রিয়া করতে পারবে না, কারণ লোহা তো তুমি যেহেতু প্রলেপ দিয়ে দিছো, লোহা তো আর তোমার অক্সিজেন আর পানি কন্টাক্টে আসতে পারতেছে না। সো এই জিনিসটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং। ওকে, অ্যান্সার হবে কোনটা, তিনোটা। তারপরে চলো আমরা নেক্সটে যাই। আমাদের এখানে বলছে গ্যালভানিক কোষে নিচের কোনটিতে অ্যানোড হিসেবে ইউজ করা যায়? যেটি বেশি সক্রিয় সেটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে? কম সক্রিয়, কম সক্রিয়টাকে আমরা কি হিসেবে নিব, ক্যাথোড হিসেবে নিব। এটাকে আমরা সুন্দরভাবে মার্ক করে রাখবো যাতে আমরা এটা পরবর্তীতে মনে থাকি। ওকে, তাহলে এখানে কোনটা বেশি সক্রিয় ভাইয়া? আমরা জানি জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় সবগুলোর মধ্যে, ওই সক্রিয়তা সে জানলেই হবে। তড়িৎ বিশ্লেষক কোষের অ্যানোড কেমন হয়? তড়িৎ বিশ্লেষক কোষের অ্যানোডটা কি হয়? অ্যানোডটা ধনাত্মক হয়। কিভাবে? আমি যদি একটা এক্সাম্পল দেই, এটা একটা তড়িৎ বিশ্লেষক। সো এখানে তোমার একটা ইয়ে আছে, এখানে একটা ইয়ে আছে, এটাকে আমরা ব্যাটারি পজিটিভ সাইডের সাথে কানেক্ট করছি, এটাকে নেগেটিভ, এটাকে আমরা বলি অ্যানোড, এটাকে আমরা কি বলি, অ্যানোড বলি। এটাকে আমরা কি বলি, ক্যাথোড বলি। অ্যানোডটা কোন সাইডে কানেক্ট করছি ভাইয়া? অ্যানোডটা কোন সাইডে কানেক্ট করছি, পজিটিভ সাইড, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। সো এই জন্য এটাকে আমরা বলি ধনাত্মক। এটাকে আমরা কি বলি ভাইয়া, ধনাত্মক। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোডটা কি হবে, ধনাত্মক হবে। আর গ্যালভানিক কোষে হচ্ছে উল্টা, ঠিক আছে? সো এখানে আমরা নোট করে রাখবো। সো গ্যালভানিক কোষে অ্যানোডটা হচ্ছে তোমার ঋণাত্মক, আর ক্যাথোড ধনাত্মক, মানে উল্টা। ঠিক আছে, আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া? এটা হচ্ছে আমরা উল্টা। সো আমরা মনে রাখবো কি, উল্টা। ওকে, সো এগুলো কেন হয়েছে ডিটেলস ক্লাসের মধ্যে দেখানো পসিবল, এই শর্টকাট এমসিকিউ এগুলো দেখানো পসিবল না। আমি শর্টকাট এমসিকিউতে তোমাদের যতটুকু বোঝানো যায়, প্লাস হচ্ছে টেকনিকগুলা যেটাতে তুমি এমসিকিউতে আরো বেশি মার্কস তুলতে পারো। আর ডিটেইলি ক্লাস নিতে গেলে শর্টকাটটা অনেক বেশি, ওয়ান শটটা অনেক বেশি লং শট হয়ে যাবে, বোঝা গেছে? তখন অনেক বড় হয়ে যাবে। সো তোমরা যদি এগুলো না বোঝো অবভিয়াসলি আমাকে বলবে, আমি এগুলো সব বুঝাই দিব কেন কি হয়েছে, কারণ এগুলো তোমার বড় কনসেপ্ট, সো তোমাকে একটু টাইম নিয়ে বুঝাইতে হবে। আচ্ছা, এখন তারপরে দেখো লবণ সেতুর কাজ কি। সো লবণ সেতু কোথায় ইউজ করে ভাইয়া? লবণ সেতু ইউজ করে হচ্ছে আমাদের গ্যালভানিক কোষে, তাই না? সো লবণ সেতু কেন ইউজ করা হয়? যে ধরো যে এই যে গ্যালভানিক কোষের কথা যদি আমরা বলি, সো এরকম দুইটা আমাদের তড়িৎ রাসায়নিক কোষ থাকে, এবং তার মধ্যে আমাদের অ্যানোড আছে, এটার মধ্যে আমাদের ক্যাথোড আছে অবভিয়াসলি। আমরা এখানে বাল্ব কানেক্ট করি, তাই না? বাল্ব কানেক্ট করে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা লবণ সেতু ইউজ করি এই আকৃতির। এই লবণ সেতুটা কেন ইউজ করা হয়? লবণ সেতু ইউজ করা হয় হচ্ছে যে আয়নটা যখন ধরো এই ক্ষেত্রে তোমার এখানে কি হয়ে যায়, এখানে হচ্ছে তোমার আয়নের পরিমাণটা কম বেশি হয়ে যায়। যেমন এখানে হচ্ছে ধনাত্মক আধানের পরিমাণটা বেড়ে যায়, এখানে ধনাত্মক আধানের পরিমাণটা কমে যায়। ব্যালেন্স করার জন্য এটা আমরা ইউজ করি, আধানের সমতা রক্ষা করা। আধান থেকেই তোমার ইলেকট্রিসিটি আসছে আধান থেকে। তো এখান থেকে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে, অ্যান্ড তুমি নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ পাও। কি পাও? নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাও। যেহেতু এখানে তুমি আধান সবসময় সমান থাকতেছে, ইলেকট্রিসিটি সবসময় সেম পাবা, নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি পাবা। বুঝা গেছে?
গ্যালভানিক কোষে অ্যানোড থাকে ঋণাত্মক, একটু আগে বলে আসছি গ্যালভানিক কোষে অ্যানোড কিন্তু ঋণাত্মক থাকে, এই যে একটু আগে আগে দেখো। সো এই জন্য বলছি যে টাইপ ওয়েস পড়লে কি সুবিধা তোমার, এগুলো যদি তুমি এলোমেলো পড়ো তাহলে কিন্তু তুমি তোমার জন্য এগুলো ক্যাচ করা অসুবিধা হয়ে যাবে। মানে এলোমেলো পড়লে ভালো, এটা কখন বলো যে তুমি হচ্ছে ধরো যে বছরের শুরুতে, বাট এখন তো যার পরীক্ষার আগে যদি হয় তাহলে অবভিয়াসলি তুমি এগুলা পড়ে নিবা। স্টার্টিং এ যদি এরকম টাইপ ওয়েস পড়ো তাহলে আরো বেশি বেটার অ্যাপ্রোচ করতে পারবা। তাহলে এখানে অ্যানোডটা কি হয় ভাই, ঋণাত্মক হয়। তাহলে এখানে আমাদের অ্যানোডটা কি হবে, ঋণাত্মক। ক্যাথোড বিজারণ তড়িৎবাদ, ক্যাথোডে বিজারণ হয় কে, অ্যানোডে সবসময় যখন ক্যাথোডে বিজারণ, এটা দুইটার ক্ষেত্রেই সেম। ক্যাথোডে কি হয়, সবসময় বিজারণ হয়। যেমন আমরা যদি এখানে এক্সাম্পল বলি, ধরো এখানে বিজারণ কোথায় হয়েছিল, যে এই ক্ষেত্রে যে ছিল যে তোমার ক্যাথোড, ক্যাথোডে কি হয়েছে জানো, ক্যাথোডে হচ্ছে ধরো এখান থেকে জিঙ্ক 2+ ছিল, এখান থেকে ছিল কপার 2+। সো কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়েছে, সো বিজারণ করছে তোমরা জানো। আর এটা হলো, আর অ্যানোডে, অ্যানোডে কি হয়েছে, ঝারণ হয়েছে। অ্যানোডে কি হয়, হ্যাঁ ঝারণ হয়। জিঙ্ক 2+, সরি জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়েছে। অ্যানোডে ঝারণ, ক্যাথোডে কি হয়েছে ভাই, বিজারণ হয়েছে। এই যে ডিটেলসে পড়ায় দিচ্ছি না, এখানে যাতে আর ভুল না হয়, এটা করলে তোমার হয়ে যাবে। তুমি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোডে ঝারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। আর ঝারণ বিজারণ ঘটে, এখানে তোমার ঝারণও করছে বিজারণও করছে, তাহলে অ্যান্সার কোনটা হয়, তিনটা হবে। বুঝা গেছে? সহজ না অনেক বেশি, অনেক বেশি সহজ। ড্রাই সেল, ড্রাই সেল, ড্রাই সেল মনে রাখবো যে এখানে খুবই ইম্পর্টেন্ট। ড্রাই সেল হচ্ছে একটা গ্যালভানিক কোষ, এটা এটা কিন্তু পরীক্ষায় আসবে। সো গ্যালভানিক কোষে গ্রাফাইট ক্যাথোড, ট্রাইসেলে মানে হলো গ্রাফাইটটা তোমার ক্যাথোড হিসেবে, মানে ক্যাথোডে গ্রাফাইট ইউজ করা হয়, এটা সত্যি। জিঙ্ক বিচারক। আচ্ছা এখন দেখো ট্রাইসেলটা দেখতে অনেকটা কেমন, এই ব্যাটারির মতো এরকম থাকে, বাইরে হচ্ছে আমাদের জিঙ্কের কৌটা ইউজ করে, জিঙ্কের কৌটা ইউজ করে। আর এইখানে হচ্ছে তোমার মাঝখানে, এইখানে ইউজ করে হচ্ছে গ্রাফাইট, মাঝখানে ইউজ করে গ্রাফাইট, গ্রাফাইট এটা হচ্ছে ক্যাথোড। গ্রাফাইটটা হচ্ছে কি ভাই, গ্রাফাইটটা হচ্ছে ক্যাথোড। আর জিঙ্কের কৌটা এটা হচ্ছে অ্যানোড। ওকে, সো অ্যানোডে কি হবে, ঝারণ ঘটবে। অ্যানোডে কি হয়, অ্যানোডে হচ্ছে তোমার জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়, ঠিক আছে। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়। অ্যানোডে কি হয়, সবসময় অ্যানোডে ঝারণ হয়। ওকে, অ্যানোডে তোমার ঝারণ হয়েছে। সো গ্রাফাইটে তুমি ক্যাথোড ইউজ করতেছো, এটা এটা রাইট। জিঙ্ক বিজারক, যার ঝারণ হয় মানে ঝারণ ঘটে। বিজারক ঝারকের কনসেপ্ট যদি না বুঝো, চ্যাপ্টার 7 আর 1 শট দিছি, ওটা করে নিবা, ক্লিয়ার হয়ে যাবে। জিঙ্ক বিজারক মানে এটার মধ্যে ঝারণ করছে, হ্যাঁ এখানে জিঙ্ক বিজারক, এটা তোমার ঝারণ করছে। আর এটা যেহেতু গ্যালভানিক কোষ, এটা অ্যানোডটা অবভিয়াসলি ঋণাত্মক হবে, তাহলে অ্যান্সার কোনটা হয়, তিনটা। বুঝা গেছে? এটা বুঝলে তোমাদের আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না। আমাদের লাস্টের দিকে আছে, দেখো মেইন টাইপ আমাদের শেষ, এখন নিউক্লিয়ার বিক্রিয়া থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। সো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় প্রতি ইউরেনিয়াম আঙ্গনে কয়টি নিউট্রন তৈরি হয়? আমি বলবো এই বিক্রিয়াটা তোমার যদি না জানো তাহলে খুবই বিপদে পড়বা। এই বিক্রিয়াটা তোমার জেনে রাখবা অবভিয়াসলি, যে 235 নম্বর ইউরেনিয়াম হচ্ছে নিউট্রন দ্বারা আঘাত পায়। নিউট্রন কেন ভাইয়া, দেখো এটার ভর সংখ্যা হচ্ছে 1 আর প্রোটন পারমাণবিক সংখ্যা 0। পারমাণবিক সংখ্যা 0 মানে কি, প্রোটন নাই। আর ভর সংখ্যা 1 মানে হচ্ছে কত, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন যেহেতু নাই তাহলে ভর সংখ্যাই নিউট্রন সংখ্যা, এই জন্য এটা নিউট্রন। বুঝা গেছে? খুব সহজ জিনিস, এগুলো অত কঠিন না। সো এটাকে যখন ভাঙে তখন আমরা দুইটা জিনিস পাই, বেরিয়াম আর এটা হচ্ছে ক্রিপ্টন। ওকে, আর এখান থেকে তিনটা ভাইয়া, তিনটা কি পাওয়া যায়, তিনটা নিউট্রন পাওয়া যায়। এইটা হচ্ছে একটা নিউট্রন, এটা হচ্ছে কি একটা নিউট্রন। এরকম কয়টা নিউট্রন পাওয়া যায়, তিনটা নিউট্রন পাওয়া যায়। সো এটা অনেকটা শর্টকাটে তুমি মনে রাখতে পারো। কিভাবে মনে রাখা যায় একটু দেখো, এই বিক্রিয়াটা কিভাবে মনে রাখবা। অনেকেই হচ্ছে ভ্যালুগুলো মনে থাকে না। সো দেখো এখানে তোমার 92 আছে না, সো ক্রিপ্টন আমরা জানি একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে 36। যদি এটা মনে থাকে তো বেটার, আমি এটা ধরলাম তোমাদের মনে আছে, মনে থাকার কথা, কারণ নিষ্ক্রিয় গ্যাসের 6টা অ্যাটলিস্ট নিষ্ক্রিয় গ্যাস তোমার জানা থাকা দরকার কোনটার ইয়া। তো এটা এটা যদি 92
মানে 36 হয়ে যায়। এখানে কি কোনো প্রোটন গেছে? কোনো প্রোটন যায় নাই। তাহলে এখানে প্রোটন যদি না যায় 36 হলে বাকিটা কোথায় এটার মধ্যে থাকবে? তাহলে এটা হবে কত ভাইয়া? 56, কারণ 36 আর 56 মিলে 92 হয়। ওকে, আর এই যে 92 আছে না, 92 কোথায় দিয়ে দিবা? এখানে দিয়ে দিবা, শেষ। 92 কোথায় দিয়ে দিবা? এখানে। মিলছে? আর এখন কত থাকে দেখো, 3 আর 92, এখানে কয়টা গেছে? 3টা নিউটন গেছে, আর এখানে 92, তার মানে কত? কত হইলো? 92 আর 3 কত? 95। আর এখানে ওভারঅল ভর সংখ্যা কত? 200, 235 আর 1 236। তাহলে 236 মাইনাস হচ্ছে তোমার কত? এখানে 95। দেখো কত আসে ভাই? 141 আসে। তাহলে বাকিটা কার মধ্যে থাকবে? বেরিয়ামের মধ্যে। মনে থাকবে? এভাবে এভাবে টেকনিকটি একটু মনে রাখতে পারো, সো তোমাদের আই থিঙ্ক কাজে দিবে। সো আমি এভাবেই মনে রাখছিলাম, এখনো মনে আছে। ওকে, সো এখানে তাহলে ভাই কয়টা নিউটন তৈরি হয়েছে? আমাদের 3টা নিউটন তৈরি হয়েছে। কয়টা নিউটন তৈরি হয়েছে? 3টা। এটাকে বলা হয়েছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এটাকে কি বলে? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। সূর্য থেকে যে শক্তি পাই সেটা কোনটার মাধ্যমে? সূর্য থেকে শক্তি পাওয়া যায় কিসের মাধ্যমে? আমি যদি বলি, হাইড্রোজেনের আমাদের যে 2টা আইসোটোপ আছে, এই 2টা আইসোটোপ কিসে কনভার্ট হয় ভাই? হাইড্রোজেনের 2 নম্বর আইসোটোপ। এটা কোন নাম্বার আইসোটোপ ভাই? হাইড্রোজেনের 3 নম্বর আইসোটোপ। কেমনে বুঝবো? এটা হচ্ছে শুধু হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের শুধু হাইড্রোজেন। আর বাকিগুলো হাইড্রোজেন আইসোটোপ। এই যে একটা করে তোমার ভর সংখ্যা বাড়তেছে, তার মানে 2 নাম্বার, এটা 3 নাম্বার আইসোটোপ। এই দুটো বিক্রিয়া করে ভাই তোমার কি তৈরি করে? হিলিয়াম তৈরি করে। আর সাথে এক্সট্রা একটা নিউট্রন থাকে, আর প্লাস শক্তি পাওয়া যায় এইটা। তো সূর্য হচ্ছে তোমার হাইড্রোজেনকে হিলিয়ামে কনভার্ট করে, এইভাবে হচ্ছে ও শক্তিটা অ্যাবজর্ব করে। তাহলে এই জিনিসটাকে বলে দেখো আমাদের ছোট মিলে বড়। শর্টকাট, ছোট মিলে বড় তৈরি হয়। বড়, তাহলে কোনটা বড়? ফিশন না ফিউশন বড়? কোনটা বড় বলো? ফিশন বড় নাকি ফিউশন বড়? ফিশন বড় নাকি ফিউশন বড়? ওয়ার্ড কোনটা বড়? ফিউশন শব্দ বড়। তাহলে এই অ্যান্সার হবে কোনটা? ফিউশন। ছোট থেকে বড় হচ্ছে, বড় হইলে বড় শব্দটা নিব, বড় হইলে বড় শব্দ, বড় হইলে ছোট হইলে ছোট শব্দ। এটাই হচ্ছে তোমার টেকনিক, আর কিছুই না। সো আমি যদি বলি যে এখান থেকে যদি আমি তোমাদের লিখে দিই যে বড় হলে বড় শব্দ, ছোট হলে ছোট শব্দ, এটা হচ্ছে তুমি মনে রাখার জন্য এটা কাজে দিবে। তাহলে এখানে পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া ঘটে? পারমাণবিক চুল্লিতে তোমার ইউরেনিয়ামের বিক্রিয়াটাই ঘটে। ওই যে ইউরেনিয়াম হচ্ছে, আমি তুমি 10 দিয়ে আঘাত করো, ওইখান থেকে হচ্ছে তোমার কি বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হয়, আর হচ্ছে 3টা তুমি নিউট্রন পাও। সো এটা হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে বড় থেকে ফাইনালি কোনটা পাইছো? ছোট পাইছো। ছোট মানে ফিউশন, ফিউশনের মধ্যে কোনটা ছোট? ফিশন ছোট। তাহলে অ্যান্সার হবে কোনটা ভাইয়া? ফিশন হবে। আর আগেরটা কি ছিল ভাইয়া? আগেরটা কি হয়েছে? আগেরটা কি হয়েছিল তোমার? আগেরটা হয়েছিল ফিউশন। ওকে, মনে থাকবে তো? এত বিক্রিয়ার শক্তি কোনটা বলছে? এটা মুখস্থ করে ফেলতে, মুখস্থ করে ফেললে এখানে বলছে এক্স কোনটা? তো এক্স তো আমরা সবাই জানি কোনটা, বলো? ক্রিপ্টন, তাই না? সো এইটা ছিল আমাদের মোটামুটি। সো এখান থেকে তোমার অনেকগুলো টেকনিক আশা করি খুবই কাজে আসবে। আর তুমি যে কোনো পরীক্ষার আগে এই এমসিকিউ গুলো যদি এখানে শেষ করে যাও, তুমি এখান থেকে, এখানে আমরা 27টা এমসিকিউ করছি, বাট ডিটেলে এমনভাবে করছি এখান থেকে আরও তোমার কয়েকশো এমসিকিউ করা যাবে। এটাই হচ্ছে টাইপের এমসিকিউ করার সবচেয়ে বড় সুবিধা। সো আশা করি তোমাদের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তখন আমরা সিমিলার টাইপ ওয়াইজ এমন কম এমসিকিউর মাধ্যমে অধ্যায়টাকে শেষ করে দিব। সো তোমার বোর্ডের জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। সো আশা করি তোমার সবারই এই ক্লাসটা ভালো লাগছে। তো কোনো বিষয়ে যদি তোমাদের সমস্যা থাকে অবভিয়াসলি জানাবা, অ্যান্ড নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমাদের দেখা হবে আবার। ওকে।